যারা আছেন তারা প্রত্যেকেই বিশিষ্ট মানুষ, প্রত্যেকেই বিভিন্ন মানে সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে তাদের পরিচয় আলাদা করে রেখেছেন। অনেকেই আমার দীর্ঘদিনের পার্থ চট্টোপাধ্যায় আঞ্চলিক ইতিহাস গবেষণার ক্ষেত্রে একটি বিশিষ্ট নাম। শুধু আজকে নয়, দীর্ঘদিন ধরে পার্থদা এই কাজটার প্রতি ভালোবাসা থেকে অনুসন্ধান, সেখান থেকে গবেষণা এবং গবেষণা থেকে আজকে পার্থদার এই যে বিশিষ্ট নামটা পার্থ চট্টোপাধ্যায় অর্জন করেছে এবং তারই ফলশ্রুতি এই বইটি বঙ্গবন্ধু উপাধ্যায় থেকে আমরা হাতে পাচ্ছি। পার্থ চট্টোপাধ্যায়ের পরিচয় আজকের বইটা দিয়ে কোনো মতেই নয়। বঙ্গবন্ধু উপাধ্যায়ের আজকের এই বইটি প্রকাশিত হলো সেটিকে দিয়ে কেবলমাত্র বলাটা একদমই মানে ঠিকঠাক হবে। পার্থ চট্টোপাধ্যায়ের আঞ্চলিক ইতিহাসের উপরই যদি কথা বলি, সপ্তগ্রামের ইতিহাস নিয়ে একসময় পার্থদা যথেষ্ট গবেষণা এবং তার সঙ্গে বিভিন্ন গবেষণামূলক লেখালেখি পার্থদা করেছেন। পার্থদা দ্রোণাচার্য ঘোষকে নিয়ে, পার্থদা কবি দ্রোণাচার্য ঘোষ মগরা, তাকে নিয়ে পার্থদা অসাধারণ একটি বই করেছেন। গোপীনাথ সাহা শ্রীরামপুরের গোপীনাথ সাহা শতবর্ষ যাবে, গোপীনাথ সাহার উপর পার্থদার কাজ আছে। হুগলি জেলার কবি ও কবিতা, এটা একটা নির্দিষ্ট সময় ধরে পার্থদার উল্লেখযোগ্য কাজ হচ্ছে। এইভাবে যদি আমরা মানে পার্থদার আঞ্চলিক ইতিহাস নিয়ে কাজের কথাগুলো বলি, তাহলে দেখা যাবে পার্থদা ধারাবাহিকভাবে, অধ্যাপক পার্থ চট্টোপাধ্যায় ধারাবাহিকভাবে এই কাজটা করে আসছে। এবং শুধু আঞ্চলিক ইতিহাস কেন, আরেকটু যদি আমরা বড় আকারে দেখি, কবি নিশিকান্তকে নিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের কাজ, মানে আপনারা বুঝতেই পারছেন এমন নামগুলো করছি যে নামগুলো খুব পরিচিত নাম নয়। মানে গবেষণার ক্ষেত্রে নামগুলো মানে কাজ করতে গেলে যথেষ্ট পরিশ্রম সাধ্য যে কাজ বোঝাই যাচ্ছে। তো এইরকম পার্থদার অনেক কাজ, এবং পার্থদা সবসময় দেখেছি যে এই অঞ্চলের প্রতি একটা অভিমুখ আছে। পার্থ চট্টোপাধ্যায় যখন সাহিত্য একাডেমিতে জয় গোস্বামীকে নিয়ে পরপর 3 দিন সেমিনার করছেন, সেই সময় পার্থ চট্টোপাধ্যায় দেখেছি, আজকালে জয় গোস্বামীর একটা বিশাল সাক্ষাৎকার বেরিয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের, সেই সময় দেখেছি পার্থদার অভিমুখটা কিন্তু একটা অভিমুখ কিন্তু জেলাকেন্দ্রিক। সবসময় জেলার প্রতি ভালোবাসা, জেলার প্রতি টান, আন্তরিকতা পার্থদা বরাবরই বজায় রেখেছে। আজকে এইখানে আমার মনে হয় এটা একটা কনফ্লুয়েন্স। পার্থ চট্টোপাধ্যায়ের এই যে আঞ্চলিক ইতিহাস গবেষণার উপর বহু বছর ধরে কাজ, আর আমাদের তরুণ প্রকাশক অঙ্কুর, ওর এই যে আঞ্চলিক ইতিহাসকে নিয়ে আগ্রহ, আঞ্চলিক ইতিহাসকে নিয়ে বিভিন্ন ধরনের বই পড়ার চেষ্টা, বা বিভিন্ন মানুষজনের সাথে তারা কীভাবে কাজকর্ম করছেন, কাজকর্ম করতে চান, এই ভীষণবাবু অত্যন্ত মানে আঞ্চলিক ইতিহাস একজন অত্যন্ত কার্য মানুষ রয়েছেন। তো এই যে পার্থদার আঞ্চলিক ইতিহাসের মধ্যে কাজ তরুণ প্রকাশক হিসেবে ব্যক্তিগত প্রকাশকের পক্ষ থেকে অঙ্কুর, এবং আপনারা শ্রীরামপুরের মতো একটা মানে ঐতিহাসিক ঐতিহ্যমণ্ডিতের জায়গা, এই তিনটের আজকে আমার ধারণা এটা একটা কনফ্লুয়েন্স আর সংগ্রহ। এবার যে বইটা নিয়ে মানে বলার কথা, যে বইটা আজকে প্রকাশ হলো, বইটা মানে বঙ্গবন্ধু উপাধ্যায়কে যদি আমরা পরিচয় পর্বটা দেখি, তাহলে আমাদের স্বাভাবিকভাবে যে পরিচয়টা আমাদের সবার কাছেই মোটামুটি আসে, সেটা হচ্ছে যে তিনি, যেটা বলাও হয় যে তিনি প্রথমে হিন্দু থেকে কেশবচন্দ্র সেনের প্রভাবে ব্রাহ্ম হলেন, সেখান থেকে প্রোটেস্ট্যান্ট, ক্যাথলিক, এবং তারপরে আবার হিন্দু ধর্মে। আমি এটা দিয়ে শুরু করলাম এই কারণে যে বঙ্গবন্ধু মুখোপাধ্যায় নামটা উচ্চারিত হলে এবং তার এই যে ধর্মান্তরীকরণের যে বিষয়টাকে সামনে এলে, যেটা সামনে আসে সেটা হচ্ছে একটা অস্থির মানুষ। একটা মানুষ তার ভেতরে একটা বন্ধ বলুন, স্ববিরোধিতা বলুন, একটা অস্থিরতা বলুন, সেটা একটু খুব সহজে কাজ করছে।
এই বইটা যদি নেওয়া হয়, এই বইটায় পার্থ চট্টোপাধ্যায় 12টি অধ্যায় এই বইটায় লিখেছেন। কিছু কিছু অধ্যায় ছোট ছোট পর্ব রেখেছেন। এই পর্বগুলো ক্রনোলজি করে, মানে একটা মানুষের জীবন চর্চা করতে গেলে ক্রনোলজি মেনটেন করাটা, ইভেন্টসটাকে বোঝাটা খুব জরুরি আমার। সেক্ষেত্রে প্রথম অধ্যায়ে 35টা ছোট ছোট পর্ব রয়েছে, দ্বিতীয় অধ্যায় রয়েছে 8খানা, আর অষ্টম অধ্যায় আছে 7টি আলাদা প্রবন্ধ প্রবন্ধ। এছাড়া প্রত্যেকটি একটি আলাদা অধ্যায় রয়েছে। তো এই পর্বগুলো ধরেও যদি যাওয়া যায়, তাহলে আমি যেখান থেকে শুরু করেছিলাম, অর্থাৎ বঙ্গবন্ধু উপাধ্যায়ের এই যে ধর্মান্তকরণের যে বিষয়টা আমাদের নামটা বলার সাথে সাথে আমাদের সামনে চলে আসে, সেখান থেকে এই যে তার একটা অস্থির জীবন চলে, সেটা অনুধাবন করতে কিন্তু খুব একটা কষ্ট হয়। একেবারে ছোটবেলা থেকে যদি দেখি, ছোটবেলায় বইতে হয়েছে 13 বছর পর, তারপরেই বাড়ি থেকে খালি গৃহত্যাগের ঝোঁক, খালি বাড়ি থেকে চলে যাওয়ার ঝোঁক। কেননা সেনাবাহিনীতে উনি যোগদান করেন, গোয়ালিয়র গেছেন, সেনাবাহিনীতে যোগদান করেন, একবার নাই তো তারপরেও গেছেন। এই যে একদম ছোটবেলা থেকে একদিকে একটা কিশোর বয়স, সেখানে পড়াশোনা, হিন্দু স্কুল, ব্রাঞ্চ, কলেজিয়েটের ছাত্র আমাদের ঝুঁকি জেলারই, একটা পড়াশোনার প্রতি সেই সময় যে খুব স্বাভাবিকভাবে যেটা পারিবারিকভাবে বা নিজের দিকে টান থাকে, কিন্তু তারপরও কিন্তু তার একদিকে স্বাধীনতা সংগ্রাম, তার প্রতি আত্মত্যাগ, আত্মোৎসর্গের যে ডাক ভেতর থেকে অনুভব করছেন, সেই অস্থিরতা থেকেই কিন্তু বারবার সেনাবাহিনীতে চলে যাবে। এবং ওই সময় বলছেন যে স্বাধীনতার জন্য তলোয়ার প্রয়োজন। সে গোয়ালিয়রে বা বাড়ি থেকে পালিয়ে গিয়ে চলে যাচ্ছেন, পেছনে দাদা ফলো করছেন, নিয়ে আসছেন, পরবর্তীকালে আবার যাচ্ছেন। এই যে একেবারে শুরুতেও তার জীবনের অস্থিরতার ব্যাপারটা কিন্তু আমরা প্রথমেই উপলব্ধি করি। তারপরে আরেকটা যে গুরুত্বপূর্ণ ওনার ইভেন্ট, সেটা হচ্ছে ওনার শান্তিনিকেতন। শান্তিনিকেতনের ব্রহ্মচর্য উৎসবের একেবারে শুরুর দিক, রেবাচাঁদ এবং বঙ্গবন্ধু উপাধ্যায় তাদের সাথে কার্তিক চন্দ্রনাথের বাড়িতে রবীন্দ্রনাথের আলাপ, সেখানে প্রস্তাব দিলেন। শান্তিনিকেতনে একেবারে শুরুতে তো দুজন ছাত্র, রবীন্দ্রনাথ আর রবীন্দ্রনাথ। এখান থেকে কলকাতায় বঙ্গবন্ধু উপাধ্যায় এবং রেবাচাঁদের যে স্কুল, সেই আয়তন স্কুল থেকে ছাত্রদের নিয়ে যাওয়া হলো, নিয়ে গিয়ে শান্তিনিকেতনে ছাত্র সংখ্যা 8-10-এ এসে দাঁড়ালো, শান্তিনিকেতনে ব্রহ্মচর্যাশ্রম স্কুলটা শুরু হলো। কিন্তু আবার দেখুন সেই অস্থিরতা, 1901 থেকে 1902-এর আগস্টে উনি কিন্তু শান্তিনিকেতন থেকে চলে এলেন, এখানে এসে আবার সারস্বত আয়তন বলে স্কুল করলেন। কারণটা কি, সেই সময় যদি কারণটা চর্চা করি, দুটো কারণ আমাদের সামনে আসে। একটা হচ্ছে যে তার প্রচণ্ড অনুশাসন সেই সময়টা কিন্তু মনে রাখতে হবে, দেবেন্দ্রনাথ আছে সেই সময়, রবীন্দ্রনাথ কিন্তু সেই অর্থে অনেকটাই, মানে তখন সবাই স্কুলের দায়িত্ব দিচ্ছে, দেবেন্দ্রনাথ মহর্ষি কিন্তু তখন বেঁচে। এই যে অনুশাসনটা তার খুব একটা পছন্দ হয়নি, এটা যদি একটা কারণ হয়, তাহলে দ্বিতীয় একটি কারণ হচ্ছে খ্রিস্টান ধর্মের দিকে ঝোঁক। ছাত্রদের বাইবেল পড়ানো হচ্ছে আড়ালে, রেবাচাঁদ কোনো ছাত্রকে বাইবেলের বইটা দিয়ে বোঝাচ্ছেন, এইগুলো মহর্ষির কানে, তিনি ব্রাহ্ম ধর্মের মানুষ, এইটা ঠিক পছন্দ করলেন। এইরকমই এই দুটো কারণ যে মোটামুটি বলা হয় যে এখানেও একটা দ্বন্দ্ব অস্থিরতার বিষয় হলেন, ওখানে থাকতে পারলেন না। সেই আগস্ট মাসে 19 আগস্টের পর কিন্তু কলকাতায় ফিরে এলেন এবং সেখানে সারস্বত আয়তন আবার 2 বন্ধ। এখানেও আবার দেখুন রেবাচাঁদের সাথে সম্পর্কটাও কিন্তু টিকল না। রেবাচাঁদ বয়েজ ওন হোম আলাদা স্কুল স্থাপন করলেন, সেখানেও যে কারণটা বলা হয় সরস্বতী পুজোকে কেন্দ্র করে একটা নিজেদের মধ্যে এইখানেও দেখুন, লক্ষ্য করুন যে এত বড় একটা মানুষ, যার যিনি রবীন্দ্রনাথের সমবয়সী, রবীন্দ্রনাথ থেকে সামান্য 2-2.5 মাস বয়সে বড়, কিন্তু তার জীবনের বরাদ্দটা 80 বছর ছিল না। 1907 সালে 46 বছর 7-8 মাসে তিনি প্রয়াত হন। রবীন্দ্রনাথের মতো তার সমবয়সী হলেও রবীন্দ্রনাথের মতো জীবনের বরাদ্দটা তার হাতে ছিল না। কিন্তু যেটা হচ্ছে যে এই অস্থিরতার বিষয়টা আমরা দেখতে পাচ্ছি 1902-এ ফিরে এলেন। এরপরে যদি লাইফের বড় বড় ইভেন্টসগুলোকে আমরা দেখি, অস্থির মানুষটার কথা আমরা বলছি, যিনি এতগুলো ধর্মের মধ্য দিয়ে এসছেন, ওই ধর্মের মধ্যে দিয়ে ধর্মান্তকরণ হয়েছেন, তার ফিলোসফি, তার আলাদা রকম চিন্তাভাবনা, এই সমস্ত তার মধ্যে কাজ করছে। সেখানে খুব উল্লেখযোগ্যভাবে আপনারা দেখুন যে হাওড়া স্টেশনে যখন আসছেন বঙ্গবন্ধু, তখন বিবেকানন্দের মৃত্যু সংবাদ পাচ্ছেন।
বিবেকানন্দের মৃত্যু সংবাদ পেয়ে তার মনে তখন ধারণা হয়েছে বিবেকানন্দ তো মারা গেলেন, তাহলে এই যে বিশ্বে যে বিবেকানন্দের যে হিন্দুইজম নিয়ে যে কাজ, তাহলে সেই কাজটা কী হয়। সেখান থেকে হাওড়া স্টেশনে মৃত্যু সংবাদ পেয়েই সিদ্ধান্ত নিলেন যে আমি কিন্তু বিলেতে যাব হিন্দু ধর্ম প্রচারে। এবং তিনি, আমরা তাও জানি তার আগে এদোতে কলকাতার বিবেকানন্দের সাথে তার দেখা হয়েছিল। বিবেকানন্দকে বলেছিলেন যে চলো না তুমি আমি সেখানে চুপ করে বসে আছে কেন, চলো না তুমি আমি মিলে কলকাতায় একটা বেদান্তের একটা খাওয়া তোলা যাক, একটা রোল তোলা যাক, এই কথা বলেছিল। তখন বিবেকানন্দ বলেছিলেন আমার জীবনের বরাদ্দ বেশি নেই, আমার এই মঠের একটু সুবন্দোবস্ত যদি করে দিতে পারি তাহলেই খুব ভালো হয়। সত্যিকার 1901-2 এই কথা বিবেকানন্দ মারা গেছে। হ্যাঁ, এই ব্যাপারটা হলো না। কিন্তু এই যে বিবেকানন্দ মৃত্যুর সংবাদ হাওড়া স্টেশনে পেয়ে নিজের মধ্যে একটা রিভলিউশন, নিজের মধ্যে একটা বিপ্লব, তিনি এতগুলো ধর্মান্তকরণের মধ্যে দিয়ে গেছেন, তিনি তখন সিদ্ধান্ত নিচ্ছেন যে না আমি হিন্দু ধর্মের প্রচারের জন্য বিদেশে যাব। কোথায় গেলেন? কেমব্রিজে গেলেন। কেমব্রিজে গিয়ে উনি হিন্দু থট অ্যান্ড ওয়েস্টার্ন কালচার এটা নিয়ে বক্তব্য রাখছেন, হিন্দু ইজম অস্তিত্ববাদ নিয়ে বক্তব্য রাখছে, হিন্দু এথিক্স হিন্দু ধর্মের নৈতিকতা নিয়ে, হিন্দু সোসিওলজি হিন্দু ধর্মের ধর্মতত্ত্ব নিয়ে বক্তব্য রাখছেন। সেখানে দর্শনের যে পত্রিকা মাইন্ড, সেই মাইন্ড পত্রিকায় ওনার বড় আর্টিকেল বেরোচ্ছে। এবং ট্রিনিটি যে কলেজ অক্সফোর্ডে, সেই ট্রিনিটি অক্সফোর্ডের আন্ডারে যে ট্রিনিটি কলেজ, সেই ট্রিনিটি কলেজে তিনি হিন্দু ধর্মের নির্গুণ নীতি, হিন্দু ধর্মের নির্গুণ নীতি, হিন্দু ধর্মের আপনার ধর্মনীতি, ভক্তিতত্ত্ব এইসব নিয়ে বক্তৃতা দিয়ে ওখানে এমন আলোড়ন সৃষ্টি করলেন যে ওই কলেজে হিন্দু ধর্মের উপর আলাদা অধ্যাপক পদ সৃষ্টি হলো এই ব্রহ্মকান্ত উপাধ্যায়ের জন্য। ফিরে এসে পাঠাতে পারলেন না, ভেবেছিলেন বম্বের ভান্ডারকার অথবা বীরেন্দ্রনাথ শিল্পকে পাঠাবেন, সেটা পাঠাতে পারলেন না। কিন্তু লক্ষ্য করুন যে মানুষটা এতটা ধর্মান্তরকরণের মধ্যে দিয়ে গেছেন, তার হাওড়া স্টেশনে ওই যে ফিলিংসটা হিন্দু ধর্মের প্রতি তার ফিলিংসটা নিয়ে বিদেশে গিয়ে তিনি কিন্তু শুধু মানে কেমব্রিজ অক্সফোর্ডের মতো জায়গায় সেখানে বক্তৃতা হিন্দু ধর্মের উপর, হিন্দু ধর্মের তত্ত্বকথার উপর, এমনকি মাইন্ড পত্রিকা যেটা লিখলেন সেখানেও কিন্তু তিনি লিখেছেন প্রাচ্য পাশ্চাত্যের ধর্মের মধ্যে যে বিরোধিতা, পাশ্চাত্যের ধর্মের যে প্রবৃত্তি, সবসময় একটা ঝোঁক, সেই ঝোঁক থেকে এই লোভ লালসা, নিজেকে বাইরের থেকে দেখা, ভেতরে নয় অন্তঃকরণের নয় বাইরে থেকে দেখার যে প্রবণতা, সেটা যেমন বলছেন প্রাচ্যের বলছেন নিবৃত্তি, এখানে আত্মত্যাগ, আত্ম উৎসর্গ, কৃচ্ছ সাধন, এর মধ্য দিয়ে যে যাওয়া, এই দুটো দর্শনকে মাইন্ড পত্রিকায় উনি ব্যাখ্যা করছেন। একটা অধ্যাপক পদ সৃষ্টি হয়ে গেল তার এই দর্শনটাকে বোঝার জন্য। এইবার এই বইয়ে এই যে পরতে এই বিষয়গুলো আছে, এখানে আরেকটি উল্লেখযোগ্য বিষয় তার সান্ধ্য পত্রিকা এবং স্বরাজ পত্রিকা। একই মানুষ দুটো পত্রিকায় লিখছেন, নামটা যদি আমরা এক না দেখে বুঝতে পারবো না। পার্থ চট্টোপাধ্যায় এই বইটায় দুটো আলাদা চ্যাপ্টার করা হয়েছে, দুটো আলাদা অধ্যায় করা হয়েছে। সান্ধ্য পত্রিকায় উনি কিন্তু প্রহসনমূলক লেখা লিখছেন, মানে প্রেমের ইয়ে, এখন ঠকে গেছি প্রেমের দায়। তারপরে হচ্ছে ফিরিঙ্গির সিডিশনের গুরুম গুরুম, ফিরিঙ্গির আক্কেল গুরুম, এই হচ্ছে নাম। বোদা পা বোদালা, আমাদের পোয়া বারো ব্রিটিশের তেল। এই যে ব্যঙ্গাত্মক কীর্জক, এগুলো সাধারণ মানুষের কাছে সহজে পৌঁছে যাচ্ছে। সাধারণ মানুষ ব্রিটিশ শক্তির প্রতি খেপে যাচ্ছে। রাষ্ট্রদ্রোহিতার মামলা হলো, সিটিজেন মামলা হলো, সিটিজেন মামলায় ব্রহ্মানন্দকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বলিষ্ঠ ঢিলেছেলা মানুষ সান্ধ্য অফিসে বসে বললেন জোড়াসাগর থানায় খবর দাও, আমি এখানে বসে আছি। জোড়াসাগর থানায় খবর দেওয়া হলো, নিয়ে গেলেন। ট্রায়ালে বললেন যে হ্যাঁ এই বইটা আমি লিখেছি। বন্দে মাতরম পত্রিকায় প্রতিবেদন বেরোলো, ইন দ্য হিস্ট্রি অফ দ্য সিটিজেন ট্রায়াল অফ ইন্ডিয়া। এই ধরনের বোল্ড, স্টেট ফরওয়ার্ড, ডিগনিফাইড, এই ধরনের আগে হয়নি। ইন দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়া, নট বেঙ্গল। এই কথাটা উল্লিখিত হলো। এই মানুষটাই, এই যে সান্ধ্যর এই মানুষটা যখন স্বরাজে লিখছেন, দর্শনের কথা লিখছেন, বিদ্বজ্জন সমাজের কাছে যে কথাগুলো পৌঁছয়, ধর্ম, দর্শন, অধ্যাত্মবাদ, আধ্যাত্মিকতার পুরো কথা,
এই মানুষটা লিখছে। এই যে সান্ধ্য আর স্বরাজ, দুটো মানুষকে একই কলম দিয়ে, ওই যে বললাম স্ববিরোধিতা, একই কলমে ওইটা আসছে, একই মানুষ লিখছেন। যদি বঙ্গবন্ধু উপাধ্যায়ের নামটা পাল্টে দেওয়া হয়, আমাদের পক্ষে ধরা খুবই অসুবিধা যে একই মানুষ এটা লিখছেন, একই মানুষ এটা লিখছেন। পার্থ চট্টোপাধ্যায়ের বইয়ে দুটো আলাদা অধ্যায় করা আছে। এখান থেকে ওই বললাম যে ক্রনোলজি শুধু মেনটেন করা নেই, একটা মানুষের পরিচয়ের জন্য তার জীবনের উল্লেখযোগ্য বিষয়গুলোকে যেভাবে ধরা যায়। আঞ্চলিক ইতিহাস গবেষণাটা কিন্তু, গবেষণা শব্দটা ব্যবহার হচ্ছে এই কারণে যে অনুসন্ধান থেকে গবেষণায় পৌঁছতে গেলে এইভাবে পড়তে উপলব্ধি করে তথ্যগুলো জোগাড় করে সেইভাবে তাকে এস্টাবলিশ না করলে, আমি মুখে বলে গেলাম এটা হচ্ছে, এগুলো তো এস্টাবলিশ করতে হয়েছে। এই সমস্ত কিছু কিন্তু বইটায় অত্যন্ত গোছানোভাবে সুন্দরভাবে সাজানো আছে। এবং এখানে মাইক্রো হিস্ট্রি নিয়ে যে চর্চা হয়, তার মনে হয় একেবারে উপযুক্ত যদি কাজের উদাহরণ একটা হয়, বঙ্গবন্ধু উপাধ্যায়ের এই পার্থ চট্টোপাধ্যায় বইটা তাদের কাছে যে কোনো সময় চলে যাবে। আর একদম শেষে যেটা না বললেই নয়, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ বঙ্গবন্ধু উপাধ্যায়। আমি আগে যে পাঠটা বলেছি সেখানে মহর্ষির প্রভাবটা অনেক বেশি, কিন্তু এই মহর্ষিকে রবীন্দ্রনাথ দুটো বই উৎসর্গ করেছিলেন তার সাহিত্যের বিপুল ভাণ্ডার। একটা হচ্ছে আলোচনা, আর একটা হচ্ছে নৈবেদ্য। 20th সেঞ্চুরির যে পত্রিকায় আমাদের বঙ্গবন্ধু উপাধ্যায় আলোচনা করছেন, নরহরি দাস নাম, সেখানে উনি বলছেন যে নৈবেদ্য ইজ ন্যাচারাল অফারিং টু হিউম্যান হার্ট of the offering of joy and sorrow, offering of suffering and illusion, offering of aspiration and desire. এটা যখন বই পড়ছেন, এটা পড়ে রবীন্দ্রনাথ 1907 সালে রবীন্দ্রনাথ বঙ্গবন্ধু উপাধ্যায় চলে গেছে। 1913-তে রবীন্দ্রনাথ নোবেল পেয়েছে, কিন্তু নোবেল পাওয়ার পর মানে বঙ্গবন্ধু উপাধ্যায় যখন চলে গেছেন, বঙ্গবন্ধু উপাধ্যায় যখন এটা লিখছেন, তখনও রবীন্দ্রনাথ বিশ্বকবি হননি। কিন্তু দ্য ওয়ার্ল্ড পোয়েট শব্দটা কিন্তু সোফিয়াতে যখন বঙ্গবন্ধু উপাধ্যায় লেখেন, তখন দ্য ওয়ার্ল্ড পোয়েট অফ বেঙ্গল, রবীন্দ্রনাথকে তখনই সম্বোধনা সেটা 1913-তে পাচ্ছেন। এবং পাওয়ার পর রবীন্দ্রনাথ 20th সেঞ্চুরির এই ইয়েটাই বলছেন যে তার এই সময় নৈবেদ্যর যে আলোচনা, সেটা আমার ওই সময়কার নোবেল জয়ের মানে বিশ্ব জয়ের এর সমতুল্য, সেই মানে গর্ব অনুভব করি তার এই আলোচনাটা করে। তো এদেরও যার সঙ্গে সম্পর্ক, সেই তার সম্পর্কিত একটি দুটো কথা না বললেও নয়। কার্তিক চন্দ্র নাথ, যার বাড়িতে বঙ্গবন্ধু উপাধ্যায়ের সঙ্গে রবীন্দ্রনাথের আলাপ, এখান থেকে শান্তিনিকেতনে যাওয়া, সেই কার্তিক চন্দ্র রায় 6/8/1933 সালে, বঙ্গবন্ধু অনেকদিন আগে প্রয়াত হয়েছিল 1907-এ, প্রবাসী পত্রিকায় একটা আর্টিকেল পড়ে রবীন্দ্রনাথের চিঠি লিখছেন যে আপনি ওখানে ব্রহ্মচর্য স্কুল সম্বন্ধে লিখলেন, স্থাপিত হয়েছে, বঙ্গবন্ধু উপাধ্যায়ের নামটা তো সেইভাবে উল্লেখিত হলো না। আপনি আপনার ঘটনার পারম্পর্যগুলো মনে হয় সঠিকভাবে মনে নাই। কার্তিক চন্দ্রনাথ লিখছেন, বলছেন ওই গঙ্গাচার্য স্কুলটা আপনি এবং বঙ্গবন্ধু উপাধ্যায় একসাথে স্থাপন করেছিলেন। আপনি কলকাতায় এসে আয়তন স্কুলে যোগদান করেছেন, বা বঙ্গবন্ধু উপাধ্যায় কলকাতা আয়তন স্কুল ছেড়ে ব্রহ্মচর্য স্কুলে শান্তিনিকেতনে যোগদান করেছেন। এই কথাগুলো তো ঠিক নয়, মানে এই কথাগুলো আপনার দুজনের পক্ষেই খাটে না। আপনারা দুজন কিন্তু স্থাপন করেছিলেন। তখন রবীন্দ্রনাথ 8/8/1933 সালে চিঠিতে লিখছেন যে হ্যাঁ, অনেক দিনের কথা তুমি আমাকে মনে করিয়ে দিলে, আমি যা লিখবো এবার লিখিত আকারেই দেব। সেপ্টেম্বর প্রবাসীতে রবীন্দ্রনাথ লিখলেন আশ্রম বিদ্যালয়ের সূচনা প্রবন্ধ। সেখানে বঙ্গবন্ধু উপাধ্যায়ের ভূমিকাটা তখন গভীরভাবে বিশ্লেষণ করলেন, যে নৈবেদ্যতে অনেক আগে বিশ্বকবি সম্বোধন করেছেন, যে নৈবেদ্যর পরে গুরুদেব শান্তিনিকেতনকে গুরুদেবের কথাটা বঙ্গবন্ধু উপাধ্যায় রবীন্দ্রনাথকে বলেছেন। সেই মানুষটার জন্য স্মৃতিচারণ করছেন রবীন্দ্রনাথ 1933 সালে ব্রহ্মচর্য স্কুলকে নিয়ে। সেই মানুষটার যথার্থ মূল্যায়ন রবীন্দ্রনাথের তখন মনে পড়ল না, বা যে কোনো কারণেই হোক পারম্পর্যটা উনি রক্ষা করতে পারলেন না। কার্তিক চন্দ্রনাথ হয়ে দেওয়ার পর সেপ্টেম্বর প্রবাসীতে উনি আবার নতুন করে তাকে লিখতে হলো। এইটা কোনো এক জায়গায়
আমাদের মনেও কিন্তু আশা হয় যে আমাদের মধ্যে একটা মানুষের কাছ থেকে এই মানুষটা তো আর কিছু পাওয়া নেই, এই মানুষটা এখন হুগলি জেলাতেও বিস্তৃত পায় একজন মানুষ। তো সেই সময়কার, যে সময়কার শান্তিনিকেতন ভারতবর্ষতে রবীন্দ্রনাথ এবং তার সেই সময় 1933 মানে পেয়েছে বিশিষ্ট ব্যক্তি, তার কাছে অন্তত এই স্মৃতির স্খলনই যদি বলি, পারম্পর্য রক্ষা করতে পারেনি, এটাও কোনো কারণে বঙ্গবন্ধু উপাধ্যায়ের প্রতি আমাদের অন্তত মানে মনের দিক দিয়ে একটা ব্যাপার থেকেই যায়। তো পার্থ চট্টোপাধ্যায়ের আজকের এই বঙ্গবন্ধু উপাধ্যায় নিয়ে এই বইটা আঞ্চলিক ইতিহাস চর্চার একটা অমূল্য সংযোজন হিসেবে থেকে যাবে। এবং আমরা জানি একটা মানুষের পরিচয় তার বলা হয় যে তার লাইব্রেরিটা থেকে যাবে একটা মানুষের পরিচয়। আমার মনে হয় হুগলি জেলায় মানুষের বাড়িতে লাইব্রেরি ঘাটতে ঘাটতে যদি বঙ্গবন্ধু উপাধ্যায়ের বইটা কারোর বাড়ি থেকে লাইব্রেরি থেকে পাওয়া যায়, তাহলে বোঝা যাবে যে এখানে আঞ্চলিক ইতিহাস চর্চার ইতিহাসে পার্থ চট্টোপাধ্যায়ের নামটা যেমন থেকে গেল, সেরকম বঙ্গবন্ধু উপাধ্যায়ের নামটাও নতুন করে